আমার স্বামী পরকীয়া করছে আমার মেয়ের টিউশন টিচারের সাথে। এমনকি ওরা অগণিত বার শারীরিক সম্পর্ক করেছে। তাদের সম্পর্ক কেবল কথা বলা বা প্রেম পর্যন্ত সীমাবদ্ধ নেই। খুবই নোংরামির পর্যায়ে চলেছে ওদের সম্পর্ক। এসব কি বলছিস তুই জবা? ইরফান কত ভালো মানুষ আমরা তো সবাই জানি। ইরফান কত ভালো তা তোরা জানিস। আরও কতটা সেক্স অ্যাডিক্টেড পারভার্ট আর নারী শরীরের প্রতি ওর কি পরিমাণ লোভ তা আমি জানি। আমি তো ওর স্ত্রী, 11 বছর যাবৎ সংসার করছি, ওকে ভালো করেই চিনি। ইরফান সিনথিয়ার অবৈধ সম্পর্ক অনেক দিন যাবতই চলছে। জবার বান্ধবী ঈশা বলল, তুই কিভাবে এসব জানলি? নিজ চোখে দেখেছিস? না, নিজের চোখে সরাসরি দেখিনি, আবার দেখেওছি। আগে একজন আমাকে ফেক আইডি থেকে কিছু ছবি পাঠিয়েছে, সেখানেই প্রমাণ হয়েছে ওরা অবৈধ সম্পর্কে জড়িত। কামান যাবা, একটা ফেক আইডির কথা তুই বিশ্বাস করে নিলি? ছবিগুলো তো ফেকও হতে পারে। তোর মনে হয় আমি ভালোভাবে তদন্ত না করে কারো কথা বিশ্বাস করব? আমি জবা চৌধুরী কোনো কিছু স্পষ্টভাবে না জেনে কিছুই বলি না। ফেক আইডির সেই মহিলাকে তাও আমি জানি। আমি সব জানি। সব প্রমাণ আমার কাছে আছে। তাহলে কি করবি? আগে সিনথিয়াকে দেখি, তারপর ইমরানকে দেখব। দুটোর এমন অবস্থা করব যে মরতে চেয়েও পারবে না। ওদের নিঃশ্বাস নাও আমি কষ্টকর করে দেব। সিনথিয়াদের বাসার সবাই থমথমে মুখে বসে আছে। অপরাধী ভঙ্গিতে সিনথিয়া বসে কাঁদছে। দুই গালে চরের গাঢ় দাগ। ফর্সা মানুষ হওয়ায় চরের দাগ আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। লাল হয়ে গাল দুটো ফুলে আছে। সিনথিয়ার মা নীলুফা বেগম পরিবারের সবার সামনে দাঁড়িয়ে বললেন, তোর মতো খারাপ মেয়েকে আমি জন্ম দিয়েছিলাম। ভাবতেই কেমন ঘৃণা হচ্ছে। সিনথিয়ার চোখ থেকে অনর্গল পানি পড়ছে। কিছুক্ষণ আগে জবা নামের এক ভদ্র মহিলা সিনথিয়াদের দরজায় নক করলো। দরজা খুলল সিনথিয়ার বড় বোন সীমা। দরজা খুলতে ওর নাকে দামি পারফিউমের মিষ্টি ঘ্রাণ লাগলো। জবাকে দেখে বেশ কিছুটা সময় তাকিয়েছিল সীমা। জবার কাপড় গয়না চেহারায় আভিজাত্যর আলাদা ছাপ। দেখলেই বোঝা যায় বেশ ধনী পরিবারের লোক। দেখতে তেমন ফর্সা না, তবে বেশ মিষ্টি। প্রথম দেখায় চোখে ভালো লাগে না তেমন। জবাকে চিনতে না পেরে সীমা বলল, জি কাকে চাই? জবা সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসতে পারি? সীমা বলল, সরি আপনাকে ঠিক চিনলাম না। ভিতরে গিয়ে পরিচয় দিই। সীমা অনিচ্ছা সত্ত্বেও জবাকে ভিতরে নিয়ে গিয়ে বলল, প্লিজ বসুন। জবা বসতে বসতে বলল, আজ তো শুক্রবার, তার উপর এখন দুপুরের পরের সময়। নিশ্চয়ই আপনাদের ঘরের সবাই ঘরেই আছেন। সীমা কিছুটা ভেবে বলল, জি আছে। কিন্তু আপনার কাকে চাই? প্লিজ সবাইকে ডাকুন। এবার সীমা বেশ বিরক্ত হলো। বিরক্তি মাখা কণ্ঠে বলল, আপনি তখন থেকে নিজে নিজে হুকুম করে যাচ্ছেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। কাকে চাই? কেন এসেছেন? নিজের পরিচয়ও দেননি। জবা স্মিত হাসল। তারপর বলল, আপনার বোন সিনথিয়া আমাকে খুব ভালো করে চেনে। তাকে ডাকুন, সাথে পরিবারের বাকি সবাইকেও। প্লিজ জলদি করুন। আজ আপনাদের জন্য দারুণ সারপ্রাইজ আছে। প্লিজ পরিবারের সবাইকে ডাকবেন। তবে হ্যাঁ, ঘরে বাচ্চারা থাকলে তাদেরকে ডাকবেন না। আসলে বড়দের এসব কথা বাচ্চাদের শোনা ঠিক হবে না। সীমা মনে মনে ভাবল, হয়তো সিনথিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সীমা মনে মনে বলল, যদি বিয়ের প্রস্তাব নিয়েই আসে তাহলে তোর কপালে খুলে যাবে। মহিলাকে দেখলেই বোঝা যায় খুব ধনী। আমাদের গেটের সামনে দেখলাম দামি গাড়ি দাঁড় করানো। নিশ্চয়ই ওই মহিলারই। সীমা সবাইকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই সবাই সামনের রুমে এসে হাজির হলো। সিনথিয়ার বাবা মা, সীমা, সীমার স্বামী, বড় ভাই ভাবি। সিনথিয়া জবাকে দেখতেই ভূত দেখার মতো চমকালো। ওর মুখটা ভয়ে চুপসে গেল। জবা সিনথিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবাই বসার পর সিনথিয়ার বাবা হক সাহেব জিজ্ঞেস করলো, জি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জবা তাকে সালাম দিয়ে বলল, আমার নাম জবা চৌধুরী। আমার স্বামীর নাম ইরফান চৌধুরী। আমার স্বামী আর আপনার ছোট মেয়ে সিনথিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। আপনার ছোট মেয়ে আমার সতীন হওয়ার চেষ্টা করছে। সেই কারণে আমি আসলাম তাকে সতীন করে নেওয়ার প্রস্তাব দিতে। সবার মাথা নিঃশব্দে বাজ পড়ল। হক সাহেব বেশ রাগান্বিত হয়ে বলল, কি যা তা বলছেন এসব? জবা মৃদু হেসে বলল, উত্তেজিত হবেন না, আমি সব না জেনে আপনাদের কাছে আসিনি। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই যে আপনাদের মেয়ের নামে মিথ্যে অপবাদ দেব। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। সবাই সিনথিয়ার দিকে তাকালো। ও মাথা নিচু করে রইল। জবা হেসে বলল, সে কিছু বলতে পারবে না, বলার মতো মুখ তার নেই। আমি বিস্তারিত সব বলছি। আর আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ দয়া করে কথার মাঝে কথা বলবেন না। কেউ আমার কথার মাঝখানে কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তবে কথাগুলো বলার আগে কিছু ছবি দেখাই।
জবা ওর হাতে থাকা আইপ্যাড থেকে কিছু ছবি বের করে সিনথিয়ার পরিবারের সবাইকে দেখালো। ছবিগুলোতে সিনথিয়া আর ইপ্রান খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। ছবিগুলো সিনথিয়ার বাবা, বড় ভাই আর দুলাভাই একবার তাকিয়ে আর দ্বিতীয়বার তাকানোর সাহস পায়নি। সীমা, সিনথিয়ার ভাবি, কণিকা আর নীলুফা ছবিগুলো দেখার পর তাদের ভিড়মি খাবার জোগাড় হলো। ছবিগুলো এতটাই অন্তরঙ্গ যে কেউ দেখলেই তার মুখ হা হয়ে যাবে, লজ্জায় চোখ বন্ধ হয়ে আসবে। জবা বলল, ছবিগুলোকে নকল ভাববেন না, কারণ ছবিগুলো আপনার মেয়ের ফোন থেকে নেওয়া হয়েছে। তার ফোন থেকেই আমি তার এবং ইফরানের বিষয়ে বিস্তারিত জেনেছি। ঘন্টার পর ঘন্টা তারা চ্যাটিং করে। গত বছর তারা দুজনে কক্সবাজার পর্যন্ত ঘুরে এসেছে। দুটো ছেলে মেয়ে কক্সবাজার পর্যন্ত গিয়ে কি কি করতে পারে তা নিশ্চয়ই আপনাদের বুঝিয়ে বলতে হবে না। আমার স্বামী ইপ্রান ধনী ব্যবসায়ী মানুষ। সে ব্যবসা করতে ভালোবাসে, যে কোনো বিষয়ে তার গিভ অ্যান্ড টেকের নিয়মে চলে। আপনার মেয়ের থেকে সে অনেক কিছু পেয়েছে, ফলে আপনার মেয়েকেও অনেক কিছুই দিয়েছে। আপনার মেয়ে কুইজ প্রতিযোগিতায় ল্যাপটপ জেতে, লটারিতে আইফোন জেতে, সে হাতে 3.5 লাখ টাকা দামের ঘড়ি পরেও ঘোরে। লটারিতে এত সব সত্যি জেতা যায়? আপনাদের বিষয়ে সব খোঁজ নিয়ে যা জানলাম, মধ্যবিত্ত হলেও বেশ সম্মানী মানুষ আপনারা। বিলাসিতা করার মতো সামর্থ্য আপনাদের নেই। আচ্ছা, আপনার মেয়ের দামি দামি ড্রেস দেখে কখনো জানতে চাননি কোথায় পায় সে এসব? বুঝলাম ফোন, ল্যাপটপ, লটারি কিংবা প্রতিযোগিতা বলে চালিয়ে দিয়েছে। তবে আপনাদের মেয়ে যেভাবে চলাফেরা করে তাতে তাকে উচ্চবিত্ত লাগে। কখনো মনে প্রশ্ন জাগেনি, যেখানে আপনারা এত সাধারণ জীবনযাপন করেন সেখানে আপনাদের মেয়ে এত বিলাসিতা কি করে করে? সীমা সিনথিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই না বলতি ইফরান সাহেবের মেয়েকে প্রাইভেট পড়াস, মাসে 10,000 টাকা দেয় টিউশন ফি, টিউশনির টাকা দিয়ে এসব কিনিস, তাহলে এসব করে কিনতি? সিনথিয়া মাথা নিচু করে রইল। জবা বলল, হাসালেন আপা, আমার মেয়ের বয়স 7 বছর, এবার কেজি 1-এ পড়ে। কেজি 1-এর একটা বাচ্চাকে পড়ানোর ফি 10,000 টাকা? কোনো মানুষকে কি টাকায় গুতায়? আপনার বোনকে প্রতি মাসে 2,000 টাকা দিতাম আমার মেয়েকে পড়ানোর বদৌলতে। আপনার বোন আমার মেয়েকে পড়াতে গিয়ে আমার স্বামীকেও পড়ানো শুরু করলো। তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর। ইতিমধ্যেই তারা কতবার ফিজিক্যাল রিলেশন করেছে তার কোনো হিসাব নেই। আমার স্বামী নিশ্চয়ই ওকে বলেছে বিয়ে করবে, কিন্তু ট্রাস্ট মি, ও কখনো তা করতো না কিংবা করবেও না। প্রথম এবং শেষ কথা, সে মরার আগ পর্যন্ত আমার সাথে থাকতে বাধ্য, কারণ তার বিষয় সম্পত্তি সব আমার নামে। আমাকে ছাড়লে সে পথের ভিখারি হয়ে যাবে। আপনাদের মেয়েকে বলুন আমি ওই লম্পটটাকে ছেড়ে দিচ্ছি, ও ওই ভিক্ষুকটাকে বিয়ে করে নিক। আমার কথা বিশ্বাস না হলে আমার কাছে কিছু ভিডিও আছে। আমার অনুপস্থিতিতে আমার মেয়ে আর আমার স্বামী কি কি করতো তার ভিডিও রেকর্ড। একদম ঝকঝকে পিকচার কোয়ালিটি, দেখতে চাইলে দেখাতে পারি। সিনথিয়া জবার পা জড়িয়ে ধরে বলল, আপা প্লিজ এমনটা করবেন না। জবা সিনথিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমাকে আপা নয় ম্যাডাম ডাকো। আপা ডেকে আমার সাথে সম্পর্ক গড়ার কোনো কারণ নেই। তুমি তো ইপ্রানকে খুব ভালোবাসো, তো ওকে বিয়ে করে নিও। কয়েক মাসের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। ইরফান আজ ইরফান চৌধুরী হয়েছে আমার বাবার টাকার বদৌলতে। সেই টাকা পেয়ে আমাকে ধোকা দেবে, কিন্তু আমি তো ওকে শান্তিতে থাকতে দেব না। ওর শান্তি হারাম করার গুরু দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। ও হ্যাঁ, আমার টাকায় কেনা তোমার আইফোনটি আমার কাছে আছে। কদিন আগে তোমার ফোনটি চুরি হয়েছিল না, সেটা আমি করিয়েছিলাম। তোমার ল্যাপটপটা প্লিজ নিয়ে আসো, 1.5 লাখ টাকার ল্যাপটপ। আর গত বছর থেকে এ যাবৎ, মানে গত 1 বছরে ইরফান তোমার পেছনে 6,90,000 টাকা ব্যয় করেছে। হয়তো এর চেয়ে বেশি, কিন্তু ইরফান আমাকে এতটারই হিসাব দিয়েছে। যাক, সব কিছু তো হিসাব করে চলে না। আমি ইরফানের হিসাব মেনে বাকিটা ছেড়ে দিলাম। এই 6,90,000 টাকা 2 মাসের মধ্যেই তুমি আমাকে ফেরত দেবে। বাকি যে টাকার হিসাব পাইনি সে টাকা তোমাকে ভিক্ষা দিলাম। 1 মিনিট, তোমাকে পুরো টাকাটা দিতে হবে না। তুমি আমাকে 6 লক্ষ দেবে। বাকি যে টাকার হিসাব পাইনি এবং সাথে 90,000 টাকা তোমার রেট, আমার স্বামীকে যে বিছানায় সুখ দিয়েছো তার রেট। আমার টাকাটা যত জলদি পারো ফেরত দেবে, নয়তো তোমার আর ইরফানের যে ভিডিওগুলো আছে সেগুলো ডার্ক ওয়েবসাইটে বিক্রি করলে এর চেয়ে বেশি টাকা পাবো আমি। এখন তুমি ইরফানের নামে রেপ কেস, মামলা ফামলা যা খুশি করতে পারো। ওই কুকুরটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কই যাও, ল্যাপটপটা নিয়ে আসো। সিনথিয়া জবার কথা কণ্ঠের শীতলতা শুনে এতটাই হতভম্ব যে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। ধরা কণ্ঠে বলল, গতকাল আমার ল্যাপটপটাও চুরি হয়ে গেছে। জবা হেসে বলল, নো প্রবলেম, তুমি ল্যাপটপটার দাম দিয়ে দিও, তো তুমি আমাকে মোট টাকা দেবে 7,40,000। জবা হক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভালো মানুষ, আপনার সম্পর্কে সব খোঁজ নিয়েছি।
আপনার বড় মেয়েটিও চমৎকার মানুষ, তবে ছোট মেয়েটি পতিতা হলো কিভাবে? নাকি ছোট বলে আদর দিয়ে সবসময় মাথায় তুলে রেখেছিলেন? কথাগুলো আমি বাইরে বলতে পারতাম, চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কিন্তু তাতে আপনার এবং আমার দুই পরিবারেরই মানহানি হতো। আপনি এবার ভেবে দেখুন মেয়েকে কি করবেন। আর আপনার মেয়েও ভাবুক কি করে আমার টাকা পরিশোধ দেবে। আমি আর কথা বলবো না, চললাম। জবা যেমন নিঃশব্দে এসেছিল, শীতল কণ্ঠে কথাগুলো বলে তেমন নিঃশব্দেই চলে গেল। জবার কথায় সবাই এতটাই হতভম্ব যে ওর কথার পিঠে কেউ কিছুই বলতে পারল না। সবাই হতভম্ব হয়ে যার যার স্থানেই বসে রইল। জবা চলে যেতেই নীলুফা বেগম দাঁড়িয়ে সিনথিয়ার কাছে গিয়ে ওকে অনবরত চড় মারতে লাগলো, যতক্ষণ না সীমার বর শাফিক তাকে থামালো। চর খেতে খেতে সিনথিয়ার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সিনথিয়ার মা চিৎকার করে বলল, তোর মতো খারাপ মেয়েকে আমি পেটে ধরেছিলাম, ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোর মতো কুলাঙ্গার আমার গর্ভে কি করে জন্ম হলো? সিনথিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ থেকে অনর্গল জল পড়তে লাগলো। বাসার কারো কাছে ক্ষমা চাইবার মতো কিংবা কিছু বলার মতো মুখ ওর নেই, তাই চুপ করে দাঁড়িয়ে ওর মায়ের মার হজম করছিল। নীলুফাকে শফিক থামাতে সীমা গিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল সিনথিয়ার গালে। তারপর বলল, এর আগে তুই একটা ছেলের সাথে রিলেশনে ছিলিস, তখন আমি সাবধান করে দিয়েছিলাম যাতে এসব চক্করে না পড়িস। তুই তখন আমার কথা মেনে বলেছিলি, আচ্ছা প্রেম প্রেম করব না, তো এখন প্রেম না করে তুই ধান্দা শুরু করেছিস। শোনো বাবা, তোমার মেয়ের অনেক কথা জেনেও আমি চুপ ছিলাম, আজ সব বলছি শোনো। বহু বছর আগে যে নিহাত স্যার আমাকে পড়াতো, তোমার মেয়ে এখন হয়তো তার সংসারও ভাঙার পায়তারা করছে। সিনথিয়া অবাক হয়ে সীমার দিকে তাকালো। সীমা বলল, অমন করে তাকিয়ে কি দেখছিস? ভাবছিস নিহাত স্যারের কথা কি করে জানলাম? তোর বেস্ট ফ্রেন্ড হেনার সাথে কদিন আগে নিজের রুমে বলেছিলি না, নিহাত স্যারকে তোর চাই চাই, তার জন্য যা যা করতে হয় করবি। সেদিন আড়ালে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি আমি। তারপর নিহাত স্যারের সম্পর্কে খোঁজ নিয়েছি। বাবা, নিহাত স্যার বিবাহিত, তার সংসার আছে, ফুটফুটে একটা মেয়ে তার স্ত্রী, তাদের বিয়েও হয়েছে অনেক বছর। খুব ভালো মানুষ নিহাত স্যার এবং তার পরিবার, কিন্তু তোমার অসভ্য এই মেয়ে তার সুন্দর সংসার ভাঙতে চাইছে। সীমা সিনথিয়াকে আরও একটা চড় মেরে বলল, হ্যাঁ রে, আমাদের মতো কারো চরিত্র তো এত নোংরা না, তবে তোর চরিত্র এমন পচা গুয়ের মতো কি করে হলো? কার মতো হয়েছিস তুই? নীলুফা দাঁতে দাঁত চেপে বলল, ছোট খালার মতো সেনাল হয়েছে। ওর ছোট খালাকেও বাবা এই কারণে ত্যায্য করেছিলেন। যৌবনকালে ছেলেদের সাথে তার ফষ্টি নষ্টি বেশি ছিল। পালিয়ে বিয়ে করায় বাবা তার সব কিছু থেকে ওকে বেদখল করেছিলেন। ভুলটা তো আমাদের, ওর এইচএসসি পরীক্ষার পর ওর ছোট খালার কাছে যেতে দেওয়াই উচিত হয়নি। তখন সেখানে গিয়ে 3 মাস থেকে আসার পর থেকেই সরস সহল মেয়েটাকে কেমন বদলে গেল। ছোট খালার গায়ের বাতাস লেগেছিল। লোকে বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ওই কুত্তিটা নিশ্চয়ই কিছু তো এমন করেছে যে আমার মেয়েটা ধীরে ধীরে ওর মতো হয়ে গেল। সীমা বলল, কিরে বল, নিহাত স্যারের সংসার ভাঙা শেষ করেছিস নাকি এখনো কিছু করিসনি? সিনথিয়া চুপ করে রইল। সিনথিয়ার ভাই সোহান বলল, এখন চিল্লাপাল্লা বন্ধ করে ওকে জিজ্ঞেস করো 7.5 লক্ষ টাকা কি করে দেবে। ইরফান চৌধুরী স্ত্রী যা বলে গেলেন তাতে মনে হয় ওই মহিলা খুব ডেঞ্জারেস, সহজে ছাড়বে না। হক সাহেব এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, যে অপকর্ম করেছে তার অপকর্মের ফল সেই ভোগ করবে। আজ থেকে আমার মেয়ে একটাই, ওকে বের হয়ে যেতে বলো। তারপর যা খুশি করুক, যেভাবে খুশি টাকা দিক। হক সাহেব উঠে নিজের রুমে চলে গেলেন। নীলুফাও সিনথিয়ার মুখে এক দলা থুতু ছিটিয়ে চলে গেল। সবাই যে যার মতো ওকে কথা শুনিয়ে চলে গেল। সিনথিয়ার ভাবি ঝুমা ওর কাছে এসে বলল, রুমে যা, বাবার এখন মাথা গরম, রাগ পড়লে বুঝিয়ে বলবো। ও ঝুমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কষ্টে অপমানে কোনো কথাই বলতে পারলো না। ঝুমা ওর কান্না দেখে মনে মনে বিরক্ত হয়ে বলল, নিজে আকাম করবে আবার ঢং মারিয়ে কাঁদবে, ফালতু মেয়ে, কম তো জ্বালাসনি আমাকে। আল্লাহ তার বিচার করছেন, আরও করবে। কারো সংসার ভাঙতে চাওয়া মস্ত বড় গুনহার কাজ। আর তুই তো পরকীয়া মারিয়ে ইরফান চৌধুরীর সংসার ভেঙেছিস। তোর স্যার নিহাদের সংসার ভেঙেছিস কি না তা তো জানি না, আমার সংসার ভাঙার জন্য তো কম চেষ্টা করিসনি। তোর ভাইয়ের জন্য সুন্দর মেয়ে আনতে চেয়েছিলি। তোর মা বাবা আমার মতো শ্যামলা মেয়েকে পছন্দ করেছে বলে কম তো জ্বালাসনি আমাকে। কথায় কথায় বলতি তোর ভাইকে আবার বিয়ে করাবি। ভাগ্যিস তোর মা বাবা ভাই তোর মতো না, নয়তো এতদিনে আমার সংসারও ভাঙা শেষ করতি। রাক্ষসী যেখানে যায়, যার ঘরে যায় তার সংসারে বদ নজর দেয়। মনের কথা মনে চেপে ঝুমা বলল, যা নিজের রুমে যা, আমি দেখি বাকিদের বোঝাতে পারি কিনা। সিনথিয়া কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ঝুমা বিরক্তি প্রকাশ করে খুব খারাপ কথা বলে বলল, খারাপগিরি করে আবার ন্যাকামি মারাচ্ছে।
জবা রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে আছে। ওর চালচলনে একটা রাজকীয় আর আভিজাত্যের ছাপ বরাবরই প্রকাশ পায়। ইরফান অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে ওর অপর পাশে সোফায় বসে আছে। জবা রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, সিনথিয়া ব্যতীত আর কোন মেয়ের সাথে শুয়েছো তুমি ইরফান? আর কারোর সাথে না। তুমি বললেই তো আমি বিশ্বাস করব না। তোমার মতো পারভাটকে আমি ভালো করেই চিনি। সত্যি বলছি, তুমি ব্যতীত আমি কাউকে ভালোবাসি না। সিনথিয়া আমাকে ট্র্যাপে ফেলেছে। আমি ভ্রমের মধ্যে ছিলাম। জবা হাসলো, রক্ত হিম করে দেওয়া ঠান্ডা হাসি। ইরফান জবার এই হাসিকে চেনে। ও জানে জবা ওর সাথে এখন ভালো কিছু করবে না। ও চাইলেও জবাকে ছাড়তে পারবে না। সেই পথ জবা রাখিনি। জবাকে ছাড়া মানে ও পথের ভিখারি হয়ে যাওয়া, সাথে 50 কোটি টাকার দেনা মাথায়। দেনাদাররা ওকে খুন করে ফেলবে। এখন যেভাবেই হোক জবাকে মানিয়ে ওর সাথেই থাকতে হবে। একবার সব নিজের প্ল্যান মতো হলে ও নিজেই জবাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কিন্তু এত বছরের করা পরিকল্পনা কি ভুলে পণ্ড হলো বুঝতে পারছে না। সিনথিয়ার সাথে ওর সম্পর্কের বিষয়টি জবা কিভাবে জানলো সেটাও বুঝতে পারছে না। এই বিষয়টা জবা জানার পর এখন ওর পরিকল্পনা আবার শুরুর থেকে শুরু করতে হবে। রাগে ইরফানের গা থরথর করে কাঁপছে। মন চাচ্ছে এক্ষুনি জবাকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু সেটা তো সম্ভব না। ওর এখন জবাকে তোষামেত করে চলতে হবে। জবাকে আবার নিজের হাতে আনতে হবে। ইরফান জবার হাত ধরে বলল, একবার ক্ষমা করে দেখো, আমি পাল্টে যাব। তোমায় আর অভিযোগ করার সুযোগ দেব না। জবা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ও ইরফানকে নিয়ে ভাবছে না, ইরফানকে কিভাবে শায়েস্তা করবে তাও জানে। তবে ও ভাবছে নিহাত সাহেবের স্ত্রীর কথা, কেন আমাকে ইরফান এসব খবর দিল।